জাপানে বহু শতাব্দী ধরে একটা বিশ্বাস চলে আসছে, কোনো জিনিস যদি 100 বছরের বেশি ব্যবহার করা হয়, যত্ন আর আবেগের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেটা আর কোনো সাধারণ বস্তু থাকে না, সেটা হয়ে ওঠে এক জীবিত সত্তা। জাপানে এই ধারণার নাম সুকুমোগামি। জাপানের ফোকলোরে সব থেকে বেশি ভয় জড়িয়ে আছে পুতুলের সঙ্গে, কারণ পুতুল দেখতে মানুষের মতো এবং মানুষের আবেগ সব থেকে বেশি এই জিনিসটার সঙ্গেই জড়িয়ে থাকে। এ বিশ্বাস এতটাই গভীর যে আজও জাপানে পুরনো পুতুল ফেলে দেওয়া হয় না, বরং সেটা মন্দিরে এনে নিনগো কুয়ো নামের বিশেষ রিচুয়াল করে সেগুলোকে বিদায় জানানো হয়। কারণ তাদের বিশ্বাস, পুতুলগুলো অযত্নে ফেলে দিলে যদি তারা অভিশাপ নিয়ে ফিরে আসে। এই বিশ্বাস থেকে এসছে ইচিমাসু ডলের মতো কুখ্যাত পুতুলের গল্প, যাদের বলা হতো হিউম্যান লাইক ডল। এই পুতুলের কাহিনীর উপর ভিত্তি করেই 2025-এ রিলিজ হয়েছে ডল হাউস নামের একটা জাপানিজ মুভি। তো চলো শুরু করা যাক ডল হাউস মুভির এক্সপ্লেনেশন। জাপানের এক সুন্দর সকাল। মেই বন্ধুদের সাথে লুকোচুরি খেলতে ব্যস্ত, তাই ওসিয়ে মার্কেট যাওয়ার আগে ছুরি, সেফটি সুইচ, বাথটাবের ঢাকনা সব চেক করে বের হলো। হাতে খুব কম সময়, তাই যত দ্রুত সম্ভব জিনিস কিনে বাড়ি ফিরলে দেখে বাচ্চারা ততক্ষণে যে যার মতো চলে গেছে। তবে মেইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশের বাকিদের জিজ্ঞাসা করলে জানতে পারলো খেলা শেষ হওয়ার পর মেইকে কেউ দেখেনি। সোশ্যাল মিডিয়ার গ্রুপে বাকিদের নক করলেও কোনো লাভ হলো না, তাই পুলিশ ডাকতে বাধ্য হলো। ওসির হাজবেন্ড তারাহিকো এই খবর শুনে দ্রুত বাড়ি ফিরলে সেও অবাক, কারণ মেই এইভাবে না বলে তো কোথাও যায় না। পুলিশ সার্চ অপারেশন শুরু করছে জানিয়ে বেরিয়ে যেতে দুশ্চিন্তা আরো বাড়ল। হিকো লক্ষ্য করে মেয়ের জুতো কিন্তু ঘরের মধ্যেই রয়েছে। তাহলে ব্যাপারটা কি? হিকো ওসির মন শান্ত করতে ড্রিঙ্কস আনে, তবে বেখেয়ালে গ্লাসটা হাত লেগে পড়ে যেতেই ওসিয়ে চলে যায় ওয়াশিং মেশিনে কাপড়টা ধুতে। কিন্তু মেশিন অন করতেই ওসিয়ে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, কারণ লুকোচুরি খেলার সময় ওয়াশিং মেশিনের ভেতর মেই দম বন্ধ হয়ে মারা গেছে। এরপর কেটে যায় 1 বছর। ওসিয়ে মেয়ের মৃত্যু শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। মানসিকভাবে সে এতটাই বিপর্যস্ত যে ভয়ে এখন আর ওয়াশিং মেশিন পর্যন্ত ব্যবহার করে না। মেয়ের মৃত্যুর জন্য সে নিজেকেই দোষী মনে করত। তাই হিকো বিগত কয়েক মাস ধরে তাকে ডাক্তারের কাছে মেডিকেল সেশনের জন্য নিয়ে যায়, কিন্তু এরপরেও তেমন উন্নতি হচ্ছে না। বাড়ির অবস্থা বলতে গেলে এখন নোংরা ডাস্টবিনের মতো, সবকিছুই অগোছালো। হিকোর মা তোশিকো একদিন বাড়িতে এলে উনি ওসির অবস্থা দেখে কাছের একটা টেম্পেলের ঠিকানা দেন, যেখানে মৃত মানুষের ব্যবহারিক জিনিস রিচুয়াল জ্বালিয়ে অফারিংস করা হয়। মেয়ের জিনিসগুলো রিচুয়ালে দিয়ে যদি কোনোভাবে তার দুঃখ থেকে বেরিয়ে আসে, এই ভেবেই তিনি ঠিকানাটা ওকে দিলে ওসি এতে রাজি হয়ে যায়। পরের দিন ব্যালকনিতে টেমপ্লেটটা নিয়ে দাঁড়িয়ে ওসি নিজের ভাবনায় ডুবেছিল। আচমকা হাওয়ায় সেটা উড়ে রোডে গিয়ে পড়ে। ওসিয়ে ধরতে যত এগোয় হাওয়ায় বেগে সেটা ততটাই দূরে গিয়ে পড়ে। অবশেষে টেমপ্লেটটাকে পেলে দেখে সেইখানে এক জায়গায় ছোট করে হিউম্যান সাইজ অ্যান্টিক পুতুল বিক্রি হচ্ছে, যেটা জাপানে খুবই কমন। ওসিয়ের নজর যায় বক্সে রাখা একটা পুরনো পুতুলের দিকে, যেটাকে দেখতে খানিকটা মেয়ের মতো। হিকো কাজ থেকে বাড়ি ফিরে ওসিয়েকে দেখে অবাক হয়ে যায়। তাকে আজ বড্ড আনন্দিত ফুরফুরে মেজাজে লাগছিল। যাক, কিছুটা হলেও সেশনগুলো কাজে দিয়েছে। এই ভেবে ফ্রেশ হয়ে খেতে বসতেই হিকো চমকে ওঠে, কারণ পাশের টেবিলে মেয়ের ড্রেস পরে বসানো রয়েছে সেই পুতুলটা। মেয়ের স্মৃতি ভুলাতে ওসিয়ে পুতুলটা চড়া দামে কিনে এনেছে। হিকো একটু অবাক হলো। পুতুলটা কিনেছে ভালো কথা, কিন্তু তাকে আলাদা প্লেটে খেতে দিয়েছে। হিকো বুঝতে পারলো পুতুলটার পূর্ব ওনার যেই হোক না কেন, তাকে খুব যত্ন সহকারে বানানো হয়েছে। যতদিন যেতে থাকলো ওসি যেন পুতুলটার প্রতি অবসেস হয়ে পড়ছে। তাকে মেয়ের জামা পরানো, চুল আঁচড়ে দেওয়া, সময় করে খাওয়ানো, নখ কেটে দেওয়া, তার জন্য মেয়ের রুমে ঘুমানোর ব্যবস্থা। ব্যাপারগুলো সত্যিই চোখ লাগার মতো। এমনকি পরের সেশনের ডেট আসলে ওসিএ পুতুলটা নিয়ে যায়। তাকে দেখে ডাক্তার খুশি, কারণ অনেকদিন পর ওর মধ্যে পজিটিভ চেঞ্জ এসেছে। কিন্তু হিকোকে চিন্তিত দেখে ডাক্তার জানায় কিছু ক্ষেত্রে মেন্টাল পেশেন্টদের ডল থেরাপি দেওয়া হয়। বিশ্বব্যাপী এক পরীক্ষায় দেখা গেছে ইমোশনাল রিকভারি ও ডিমেনশিয়ার মতো রোগ রিয়েলিস্টিক বেবি ডল ফাস্ট রিকভারি করতে হেল্প করে। তাই ডাক্তার এই ব্যাপারে হিকোকে কোঅপারেট করতে বলে।
হিকো একজন ভালো হাজবেন্ডের মতো সেইটাই করে। তারা মার্কেট হোক বা কোথাও ঘুরতে যাওয়া, সব ক্ষেত্রে পুতুলটাকে এমনভাবেই ক্যারি করতে শুরু করলো যেন এটা তাদেরই সন্তান। ঘরের দেওয়ালে যেখানে আগে মেয়ের ছবি থাকতো সেখানে জায়গা নিল এই পুতুল। সাথে বাড়িতে এখন ঢুকেছে নতুন ওয়াশিং মেশিন। এইভাবে কয়েক মাস কাটে। একদিন ওসিএ সুখবরটা দিল, সে প্রেগনেন্ট। তাদের জীবনে বাড়ি আলো করে আসলো নওমি। সময়ের সাথে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে অবহেলিত হতে শুরু করলো পুতুলটা। তার জায়গা হলো ঘরের এক কোণে বাকি পুতুলগুলোর সাথে। দেওয়ালে এখন ওর জায়গায় নওমির ছবি। সেদিন নওমি ভীষণ কাঁদছিল, কিছুতেই চুপ করানো যাচ্ছে না। তাই ওসিয়ে পুতুলটাকে নিয়ে তার পাশে রাখলে একটা সময় পর কান্না থামলে ঘুমিয়ে পড়ে। বেবি মনিটরে এসব দেখে তোশিকো খুব খুশি। বর্তমান প্রযুক্তির এসব টেক দেখে তিনি এক প্রকার অভিভূত। আচমকা নওমি কেঁদে উঠলে গিয়ে দেখে ওর গলায় পুতুলটার মাথার চুল আটকে গেছিল। এতে যে কোনো দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ লাগতো না। কিন্তু অদ্ভুত ব্যাপার, চুলটা এইভাবে গলায় জড়ালো কি করে? রাতে বাড়ি ফিরে আজকের ঘটনা শুনে এতদিন পর হিকো পুতুলের বক্সে জাপানি স্ক্রিপচার গুলো দেখে বোঝার চেষ্টা করে যে একটা সামান্য বক্সে এত কিছু লেখার কারণ কি। তারা সিদ্ধান্ত নিল এইবার থেকে তারা পুতুলটাকে বক্সে ভরে স্টোরেজ রুমে ঢুকিয়ে রাখবে। এরপর কেটে যায় 5 বছর। নাওমি এখন বড় হয়ে গেছে, স্কুলে ভর্তিও হয়েছে। আজ স্কুল থেকে কয়েকটা মার্বেল নিয়ে বাড়ি ফিরলে সেগুলো হাত থেকে পড়ে গেলে একটা মার্বেল গিয়ে ঢুকে ছোট্ট স্টোরেজ রুমটায়। নওমি মার্বেলটা আনতে ঢুকলে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। ওসিয়ে তখন কাজ করছিল। নওমি এসে জিজ্ঞাসা করে, আমি কি আয়ার সাথে খেলবো? তখনই মেয়ের হাতে দীর্ঘ 5 বছর পর পুতুলটা দেখে পূর্ব স্মৃতিগুলো ঝড়ের বেগে বয়ে যায়। ওসিয়ে খেয়াল করলো বড্ড অদ্ভুত, কারণ আয়ার চুল, হাতের নখ এগুলো অস্বাভাবিক রকম বড় হয়ে গেছে। হিকোকে এই বিষয়টা জানালে সে রিসার্চ করে জানতে পারে পুরনো জাপানিজ পুতুলে মানুষের চুল ব্যবহার করা হতো রিয়েলিজমের জন্য। কিন্তু তা বলে নখ বাড়বে কেন? একদিন সকালে রুম পরিষ্কার করার সময় শুনতে পেল নওমি পুতুলটার সাথে ক্রমাগত বকেই যাচ্ছে, এমনকি তাকে নতুন ড্রেস পরিয়েছে। মাঝরাতে আচমকা নওমি এসে দুজনের মাঝে শুয়ে পড়ল। ওকে নাকি আয়া ঘুমোতে দিচ্ছে না, সে হিংসে করছে। ওসি এ ব্যাপারটা কর্ণপাত না করে ওকে ঘুম পাড়িয়ে আয়াকে তাকের উপরে তুলে রাখল। পরের দিন নওমি স্কুল থেকে তার নতুন বন্ধু রেনাকে নিয়ে ফিরে সারা বাড়ি মাথায় করে রাখল। নওমি রেনাকে নিয়ে যায় আয়াকে দেখাতে, কিন্তু দুজনের মধ্যে ঝগড়া লাগলো। কারণ নওমির মতে আয়া ওর সাথে কথা বলে, কিন্তু রেনা কিছুতেই মানতে চায় না। তাই ও আয়ার হাত ধরে মোচড় দিতে শুরু করে। এদিকে ওসিয়ে ওর মাকে চা করতে দিতে গিয়ে দেখে কালকের আনা দুধ অদ্ভুতভাবে খারাপ হয়ে গেছে। তখনই রেনা কাঁদতে কাঁদতে ছুটে আসে। ওর হাতে 2 জায়গায় কামড়ের দাগ। এইটা দেখে ওসিয়ে তো সেই বকাবকি করলো নওমিকে, কিন্তু ওর মতে এটা আয়া করেছে, কারণ রেনা ওর হাত মচকে দিচ্ছিল। সন্ধ্যায় দুজন মায়ের কাছে এসে সরি চাইলে ওসিয়ের সব রাগ ভেঙে যায়। সে এতক্ষণ মেয়ের ছবিগুলো দেখছিল। নাওমি মাকে ওর সাথে লুকোচুরি খেলতে বললে ওসিয়ে বলে তার দিদির ছবিগুলো সাজানো হয়ে গেলে পরে খেলবে। তখন নাওমি বলে তার কোনো দিদিই নেই। এটা শুনে ওসিয়ে ভীষণ রেগে যায়। তো যাই হোক, কাজ শেষ করে যখন ঘরে আসলো দেখে মেয়ের সব ছবিগুলো নষ্ট করে নাওমি মুখে মাস্ক পরে বসে আছে। ওসিয়ের মেজাজ রাগে সপ্তমে চড়ে মাস্ক সরাতেই চমকে উঠল, দেখে আয়া। তখনই নাওমি আসলে ওকে যখন ছবিগুলো নষ্ট করার কারণ জিজ্ঞেস করে, তখন সে বারবার বলছিল এটা সে নয়, আয়া করেছে। এই নিয়ে দুজনের মধ্যে রাগারাগি হলে ভুলবশত সে নাওমির হাতে আঁচড় ফেলে। এর কিছুদিন পর স্কুল থেকে নাওমির ম্যাডাম ডেকে পাঠালো, কারণ সে এমন কিছু ড্র করছে যেটা চিন্তার বিষয়। ম্যাডাম তাকে এমন আঁকার কারণ জিজ্ঞেস করায় বলেছিল এইগুলো নাকি আয়া নামের কেউ একজন তাকে আঁকতে বলছে। ম্যাডাম জিজ্ঞেস করে, আচ্ছা এ আয়াটা কে? ওসি এইটা শুনে চুপ করে বসে রইল। মাঝরাতে নাওমি আবার দুজনের মাঝে এসে শুয়ে পড়ে। ওসিয়ে মাথায় হাত বুলিয়ে ওকে কোলে নিতে যেতেই চমকে উঠল, কারণ এটা নাওমি নয়। কিন্তু এটা কি করে সম্ভব?
সকালে হিকোকে এই ব্যাপারে বললে কাজে দেরি হয়ে যাবে, ও তেমন পাত্তা দেয় না। বলে হয়তো নাওমি পুতুলটা রেখে চলে গেছিল। নাওমিকে স্কুল বাসে তুলে ওসিয়ে ছবিগুলো ছেড়ে পুতুলটাকে প্লাস্টিকে মুড়ে ওয়েস্টেজের সাথে ফেলে পালিয়ে আসে। কিন্তু বেলায় রান্নার সময় আওয়াজ শুনে বাইরে আসলে দেখে পুতুলটা নিজে থেকেই বাড়ি চলে এসছে। ওসিয়ে রেগে পুতুলটাকে পিটিয়ে ভেঙে ফেললে হঠাৎ দেখা যায় টেবিলের উপর পুতুলটা বসানো রয়েছে। অর্থাৎ ওসিয়ে নাওমিকে এতক্ষণ পুতুল ভেবে পেটাচ্ছিল। সে এই দৃশ্য দেখে ভয়ে চেঁচিয়ে উঠতেই এক ঝটকায় ঘুম ভাঙল। কে যেন দরজা ঠুকছে দেখে ম্যানেজার পুতুলটা ফেরত দিয়ে গেছে, কারণ পুতুলটা সাইজে বড় হওয়ায় নর্মাল গার্বেজের সাথে ওটা অ্যালাউ নয়। তাই বেলা অবধি অপেক্ষা করে বড় গাড়ি আসলে ওসিয়ে পুতুলটা ফেলে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেডে অ্যালার্ম শুনে মেইন রোডের দিকে ছুটে আসলে দেখে ক্লিনারদের মধ্যে একজন ওয়েস্টেজ মেশিনে ঢুকে যাওয়ার দুর্ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত লোকটা মারা যায়নি। তাই ফায়ার ব্রিগেড গার্বেজ ক্লিনার করে লোকটাকে বের করলে পুতুলটাকে সেইখানেই অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে ওসিয়ে। তখনই নাওমি পুতুলটাকে নিয়ে মায়ের উপর রাগ করে বাড়ি ফিরে আসে। মাঝরাতে হিকোর ঘুম ভাঙলে দেখে ওসিয়ে নেই। ডাইনিং এ এসে বেবি মনিটরে এসে নাওমির কীর্তি দেখছে। নাওমি দিব্যি পুতুলটার সাথে গল্প করছে। তার একবার মনে হয় পুতুলটা যেন ওর সাথে কথা বলছে, অর্থাৎ নাওমির কথাটা মিথ্যে নয়। তবে ঘুমের চোখে হিকো কিছু খেয়াল না করলেও ওসিয়ের আচরণ তাকে ভাবিয়ে তুলছে। সকাল হতেই ওষুধ খেয়ে ওসি একটু বিশ্রাম করবে ভেবেছিল, কিন্তু বাইরে অঝরে বৃষ্টি নামলো। মেয়ে আবার লুকোচুরি খেলবে বলে জেদ ধরেছে। অতঃপর মন না চাইতেও ওসিয়ে উঠে পাশের ঘরে যেতেই যাবে, তখনই দরজাটা নিচ থেকে বন্ধ হয়ে যায়। প্রথমে ভাবলো নাওমির কাজ, কিন্তু বিষয়টা হলো ও যদি দরজার উপরে থাকে তাহলে খাটের উপর চাদর মুড়ি দিয়ে কে বসে? ও রীতিমতো রেগে উঠলে ওর পাশ দিয়ে কে যেন হঠাৎ বেরিয়ে ওয়াশিং মেশিনটার দিকে গেল। ও সে মেশিনের ভিতরটা চেক করতে গেলে তখনই বিকৃত মুখে পুতুলটা মেশিনের থেকে বেরিয়ে ওকে চাপ ওসি ভয়ে ছুঁড়ে ফেলে দিতেই বুকটা ছ্যাদ করে উঠল, কারণ ওটা নাওমি। দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে সৌভাগ্যবশত তেমন গুরুতর হয় না, কিন্তু ওর পিছনের দাগ সন্দেহের আঙুল তুলছে ওসিয়ের দিকে। তাই হিকো ওসিয়ের সাথে কথা বলে আফটার সেশনের বাহানা দিয়ে কিছুদিন এখানেই তাকে থাকতে বলে। ওসিয়ে প্রথমে রাজি না হলে নাওমির পিঠ এবং ওসিয়ে নিজের হাতের আনকনসিয়াসলি আঁচড়ের দাগ দেখে সে নিজেই রাজি হয়ে যায় থাকতে। ততদিন নাওমি হিকোর মা মানে তোশিকোর কাছে থাকবে। সব প্রস্তাবে রাজি হলেও ওসিয়ে পুতুলটাকে পাশের টেম্পেলে গিয়ে গোকু রিচুয়ালে দিয়ে আসতে বলে। ইকো এই কথায় অবশ্য রাজিও হয়। সন্ধ্যায় টেম্পেলের সাথে কন্ট্যাক্ট করলে তারা পুতুল সমেত বক্সটার ছবি পাঠাতে বলে। এই মাসের বার্নিং সেরিমনির স্লট বন্ধ করে দেওয়া হয়েছে, তাই নেক্সট মান্থ অব্দি অপেক্ষা করতে হবে। তো হিকো স্বাভাবিকভাবে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ছবি তোলার সময় হিকোর নজর যায় ডল ওনারের নাম কোকিকেজি ইয়াসুমোতোর দিকে, যেটা তিনি তার মেয়ের জন্য বানিয়েছিলেন। ছবিগুলো টেম্পল আধিকারীদের সেন্ড করলে হিকো ইয়াসুমোত ব্যাপারটা নেটে সার্চ করলে জানতে পারে জাপানের শোয়া যুগের শুরুর দিকে 1926-এর সময়কালে ইয়াসুমোতো নামের এক প্রসিদ্ধ ট্রেডিশনাল লিভিং ডল মেকার ছিলেন। তার বাসস্থান ছিল নিগাটা ইজুমিচি গ্রামে। তিনি তার মেয়ের জন্য একটা পুতুল বানিয়েছিলেন, যেটা পরবর্তীকালে তার সব থেকে বিখ্যাত ডলের মধ্যে একটা হয়। এই পুতুলটাকে দেখতে এতটাই বাস্তব যে মেয়ের সাথে অনেকটা পুতুলটাকে গুলিয়ে ফেলতো। তখনই টেম্পল থেকে কল আসলে জানায় পুতুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব কাল বার্নিং সেরিমনিতে বক্সে ঢুকিয়ে আনতে, কারণ পুতুলটা নাকি অভিশপ্ত। এমনকি ওরা কাল লোক পাঠাচ্ছে পুতুলটাকে আনার জন্য। তাদের কথায়ও হাবভাব হিকো প্রচন্ড অবাক হয়ে পুতুলটার ব্যাপারে আরো সার্চ করলে দেখলো রেঞ্জার নামের এক ইউটিউব চ্যানেলের ভিডিও নজরে পড়ে। তারা 5 জন রিসেন্টলি নিগাটা কানাজিমা আইল্যান্ডের লিভিং ডলের খোঁজে গিয়ে একটা ব্লগ বানিয়েছে। লোকালদের মতে নিগাটার এই আইল্যান্ডে ইউসুমোত লিভিং ডলের কারণে হন্টেড।
শোনা যায় ইউসুমোতোর মেয়ে রেই একদিন আচমকা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজার পরেও তার বডি পাওয়া যায় না, ফলে পুলিশ তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় শোকে তার স্ত্রী তাইকো মানতে শুরু করে পুতুলটার মধ্যে নাকি রেই আছে। ধীরে ধীরে তাইকো অসুস্থ হতে শুরু করে এবং একটা সময় পর তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে ছিল তাকে যেন সেই পুতুলটার সাথে কানাজিমা আইল্যান্ডে কবর দেওয়া হয়। কিন্তু আসল ঘটনা শুরু হয় তার মৃত্যুর পর, কারণ কবর থেকে সেই পুতুলটা গায়েব হয়ে যায়। লোকেরা বলে পুতুলটা এখনো তার ওনার রেইকে খুঁজে বেড়াচ্ছে। এরপর থেকে আইল্যান্ডটা হন্টেড। তবে এই জায়গার একটা বিশেষত্ব আছে, সেটা হলো এই দ্বীপে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেটা দিনে মাত্র 2 ঘন্টার জন্য ভেসে ওঠে। যখন স্রোত কম থাকে তারপরে এটা আবার জলের তলায় চলে যায়। এরা সেই মতো যাত্রা শুরু করলেও শেষমেশ কিছুই দেখতে পায় না। এদিকে নাওমি তখন তোশিকোর বাড়িতে। তোশিকোকে ঘুম পাড়িয়ে পুতুলটা পাশে রেখেই চলে যায়, কারণ খুব স্বাভাবিকভাবে এই পুতুলটার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। টিভি অন করে শরবতটা মুখে দিতেই বেজার হয়ে গেল। অদ্ভুতভাবে শরবতটা খারাপ হয়ে গেছে। তিনি বেসিন থেকে ফিরতে দেখে নাওমি টিভি দেখছে। ওর জন্য তোশিকো ফ্রিজ থেকে ড্রিঙ্কস আনতে গেলে নাওমি আদর নেওয়ার জন্য পিঠে যাবে। তোশিকো ওকে নিয়ে আবার ঘুম পাড়াতে যেতেই চমকে ওঠে, কারণ বেডে নাওমি দিব্যি ঘুমাচ্ছে এবং ওর পিঠে রয়েছে পুতুলটা। তোশিকো হিকোকে ফোন করে বিষয়টা জানিয়ে পুতুলটা স্টোরেজ রুমে ঢুকিয়ে বন্ধ করে দেয়। হিকো বলে চিন্তার কোনো কারণ নেই, কাল সকালে এই পুতুলটাকে টেম্পলে পাঠিয়ে দেওয়া হবে। ফোন রেখে হিকো বেবি মনিটরটা শিফট করতেই যাবে, তখনই ওটা হাতে লেগে অন হয়ে গেলে একটা পুরনো রেকর্ডেড ভিডিও প্লে হয়। দেখে নাওমি যখন আয়াকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়, তখন পুতুলটার সাথে নাওমি রিপিট করে একটা জায়গার নাম, নিগাটা প্রিফেকচার, কুরাকাবা জেলা, অর্থাৎ যেখানে ডলমেকার ইয়াসুমোতো তার মেয়ে রেইকে নিয়ে থাকতেন। এখান থেকে সে আরো একটা অদ্ভুত তথ্য জানতে পারে যে জাপানের কিছু জায়গায় রেই নামটাকে বিভিন্নভাবে উচ্চারণ করা হয়, যার মধ্যে একটা হলো আয়া, অর্থাৎ যে নামটা নাওমি পুতুলটাকে দিয়েছিল। এটা জানা মাত্রই হিকো সেই রাতেই বক্সটা নিয়ে রওনা দেয় মায়ের বাড়ি। এদিকে তোশিকো শুনতে পেল স্টোরেজ রুমটা থেকে ঠকঠক আওয়াজ আসছে। সে গিয়ে চেক করলে দেখে পুতুলটা নেই। তখনই ভয়ে নাওমি রুমে আসলে দেখে সেও উধাও। তোশিকো পাগলের মতো নাওমিকে খুঁজতে বেরিয়ে যায়। একটা লোককে সাইকেল নিয়ে আসতে দেখে তার থেকে জানতে পারলো একটু দূরেই নাকি দুটো বাচ্চা মেয়েকে হাত ধরে ব্রিজ দিয়ে হাঁটতে দেখছে। তোশিকো সেই মতো একটু আসতেই দেখে নাওমি ব্রিজের ধারে বসে। এ দৃশ্য দেখে বুক কেঁপে উঠে তোশিকোর, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে চলেছে। তোশিকো কোনো মতে ওকে ধরতে গেলে নাওমি দিল ঝাঁপ। এদিকে হিকো বাড়ি পৌঁছে দেখে মা নেই, আর নাওমির মুখে লেগে রক্ত। সে পুতুলটাকে নিয়ে হেঁটে বেরোচ্ছে, কিন্তু এ রক্ত কিভাবে এলো তার কোনো উত্তর নেই। হিকো সবার আগে পুতুলটাকে বক্সে ঢুকিয়ে বেরোতেই যাবে, তখনই পুলিশের আগমন। তারা ব্রিজের উপর তোশিকোকে আহত অবস্থায় উদ্ধার করেছে। তিনি বয়ানে বলেন ব্রিজের ধারে তিনি নাওমিকে বসে থাকতে দেখে যখন বাঁচাতে যান, তখন সামনে গিয়ে দেখেন সেটা নাওমি নয়, বরং ছিল পুতুলটা। আর পরক্ষণেই হঠাৎ কিছু একটা এসে তাকে কামড়ে দেয় এবং তারপরেই তিনি অজ্ঞান হয়ে যান। তোশিকোকে সামলে হিকো অফিসারের সাথে একান্তে দেখা করলে তিনি ঘটনাস্থলের একটা সিসিটিভি ফুটেজ দেখান, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল তোশিকো পুতুলটাকে নাওমি ভেবে বাঁচাতে গেলে পাশ থেকে নাওমি এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ বিষয়টা তদন্ত করছে জানিয়ে চলে যাওয়ার পর হিকো মায়ের হাতে ব্যান্ডেজ করতে গেলে লক্ষ্য করে কামড়ানোর দাগ, ঠিক যেমনটা নাওমির বান্ধবীর হাতে ছিল। এই কামড় এতটাই প্রখর যে ঘড়ি স্ট্র্যাপ পর্যন্ত ছিঁড়ে গেছে। হিকো স্ট্র্যাপের দাঁতের আকারের সাথে নাওমির দাঁতের শেপ চেক করতে যেতেই সকালের টেম্পল থেকে লোক এসে বক্স সমেত পুতুলটা নিয়ে যায়। ঘড়ির কাঁটায় 10টা বাজতেই শুরু হলো কার্যক্রম।
যত রকম ডল আছে সবকটা একসাথে রেখে চলছে বার্নিং প্রসেস। হিকো পুরো রিচুয়াল ক্যামেরা বন্দি করলো। অ্যাটলিস্ট ওসিওর মন এটা দেখে হালকা হবে। কিন্তু উপর থেকে জিনিসটা যত সহজ মনে হচ্ছিল, আদৌ কি সেটাই? কারণ টেম্পেলের একজন লোক পুতুলটার জায়গায় একটা ফেক ডল পুড়িয়ে দেয়। কারণ সময়ের সাথে ইয়াসুর মতো লিভিং ডল ভীষণ রকম দুষ্প্রাপ্য। তাই লোকে বশবর্তী হয়ে একজন এটাকে বেচবে বলে নিয়ে যায় চোর বাজার। কিন্তু মাঝপথে লোকটার আকস্মিকভাবে মৃত্যু হয়। তাকে বাঁচানোর শেষ চেষ্টায় হসপিটাল নিয়ে আসা হলে টেম্পেলের একজন পুতুলটা হিকোকে দিয়ে বলে তাদের মধ্যে কেউ হয়তো ভুল করে অন্য পুতুল পুড়িয়ে ফেলেছে, এর জন্য তারা ক্ষমা প্রার্থী। কিন্তু তারা যতটা ভেবেছিল এর ক্ষমতা তার থেকে অনেক বেশি। বরং এটাকে কোনো ডল পিউরিফিকেশন স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। সে সূত্রে হিকোর সাথে টেম্পেলের হেডমক ফোনে আলাপ করিয়ে দেয় কান্দার সাথে। সে বলে পুতুলটাকে সামনে রাখো আর খেয়াল রেখো কেউ যেন ওটা টাচ না করে। আর যদি বক্সটা এখনো আস্ত থাকে দেন পুতুলটা ওর ভিতরেই রাখো। কিন্তু বক্সটা তো এক সাইড থেকে ভেঙে গেছে। তাই কান্দা বলে কাল অবধি ওয়েট করো, আমি আসছি। ফোন রাখতে একজন নার্স পুতুলটা হাতে নিয়ে একটু নড়াচড়া করতেই ভিতরে কিছু একটা আওয়াজ শুনতে পায়। আর তখনই পুতুলটার মুখ থেকে একটা বাচ্চার দাঁত বেরিয়ে আসে। সন্দেহ বাড়লে পুতুলটার ভিতরে আর কি আছে দেখার জন্য এক্স রে করলে ওরা তাজ্জব হয়ে যায়। কারণ পুরো পুতুলটার ভিতরে ছিল সেম সাইজের একটা বাচ্চার কঙ্কাল। অর্থাৎ এটা কোনো পুতুল নয়, বরং রিয়েল লাইফ হিউম্যান ডল। কিন্তু এটা কি করে সম্ভব? বিষয়টা এখন অন্যদিকে চলে গেছে। তাই পুলিশ ডাকতে বাধ্য হলো। অফিসার এদের থেকে পুতুলের গল্পটা জানলে এক ফোঁটাও বিশ্বাস করে না। তাই সে পুতুলটা কাস্টাডিতে রাখবে, কারণ এটা কোনো ক্রাইম সাসপেক্ট হতে পারে। সকালে অফিসার পুতুলটা নিয়ে যাওয়ার সময় হসপিটালে পৌঁছায় কান্দা। তাকে পুতুলের ভিতর কঙ্কালটা থাকার খবর দিতেই ও জাস্ট পুতুলের একটা ছবি তুলে অফিসারকে দিয়ে বলে যদি বিশ্বাস না হয় এইটা সময় করে দেখে নিও। অফিসার তেমন পাত্তা না দিয়ে ছবিটা নিয়ে ল্যাবের দিকে রওনা দেওয়ার আগে কান্দা অফিসারের থেকে একটা অদ্ভুত অনুমতি চাইলো। ল্যাব পৌঁছানো অবধি তারা ওনার গাড়ি ফলো করবে যাতে রাস্তায় কোনো বিপদ না ঘটে। অতঃপর সেটাই হলো। প্রথমে সব ঠিক থাকলেও একটা টানেলে ঢুকতেই অফিসার কান্দার দেওয়া সেই ছবিটা দেখে ডলের এক ভয়ঙ্কর রূপ। তখন এক পাশে সিট থেকে পুতুলটা উধাও হয়ে গেলে তার গাড়ির সাথে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়। অফিসার হকচকিয়ে বাইরে আসলো চাকার মধ্যে একটা বাচ্চাকে ঢুকে থাকতে দেখে। তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেও কোনো লাভ হয় না। কান্দা যখন সেখানে পৌঁছয় দেখে অফিসার পুতুলটাকে কোলে নিয়ে বসে কাঁদছে। কান্দা বিগতিক বুঝে অফিসারকে ইলিউশন থেকে বের করে পুতুলটা মন্ত্রপুত বক্সে বন্দি করে সজির সাথে দেখা করতে যায়। এই লোকটা ইয়াসুমোতোকে নিয়ে বহু বছর ধরে স্টাডি করছে। সেখানে পৌঁছলে তিনি পুতুলটা দেখা মাত্রই অ্যাসিওর করেন যে এটা 100% ইয়াসুমোতোর ডল। কান্দা পুতুলের মধ্যে কঙ্কাল থাকার ঘটনা জানালে সুজি প্রথমে অবাক হলেও সে একটা গল্প শোনায়। কর্মজীবনের শুরুর দিকে নিগাটাতে তখন তিনি পুলিশ হিসেবে কর্ম করত। একদিন হঠাৎ ইয়াসুর মা এসে রিপোর্ট করে যে তার মেয়ে আয়া মিসিং। কিন্তু ব্যাপারটা যতটা সহজ দেখাচ্ছিল ততটা নয়। এখান থেকে ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা আয়াকে দেখি। তার মা তাইকো তাকে সেই গানটা শোনাচ্ছিলেন যেটা ওসিয়ে, মেই এবং নাওমিকে ঘুম পাড়ানোর সময় গাইতো। আয়া জন্ম থেকে প্রচন্ড অসুখে ভুগত। সে বাইরে কোথাও যেতে পারতো না। ফলে লম্বা সময় ধরে এমন চলার পর একদিন টাইকো আয়াকে নিয়ে চিরতরে শেষ হতে চেয়েছিল। কিন্তু দড়ি ছিঁড়ে যাওয়ায় তাইকো বেঁচে গেলেও আয়ার মৃত্যু হয়। তখন ইয়াসুমোতো তাইকোর ক্রাইম ঢাকার জন্য আয়াকে জলে সেদ্ধ করে তার স্কেলিটনের উপর মাটি লেপে সব থেকে মূল্যবান, সুন্দর ও বিখ্যাত পুতুল বানায়, যেখানে ছিল আয়ার নিজস্ব চুল আর নখ। এইটা জানার পর ওসিএ বুঝতে পারে আয়ার সাথে যা যা হয়েছে সেগুলোর ছবি এতদিন নাওমি ড্র করত। এরপর তাইকোর শেষ ইচ্ছে অনুযায়ী কানাজিমা আইল্যান্ডের পুতুলটাকে তার সাথে কবর দেওয়া হয়। অর্থাৎ হিকোরা যেটাকে এতদিন পুতুল ভাবছিল সেইটা আসলে আয়ার বডি। তবে সুজি এক সময় কানাজিমাতে তাইকোর কবর খুঁজতে গেলে দেখেছিল কবরে পুতুলটা ছিল না। সবাই এটাকে ভৌতিক ঘটনার সাথে কানেক্ট করলেও আসল সত্যিটা হলো সেই সময় ইয়াসুমোতোর ডল চড়া দামে বিক্রি হতো। তাই কিছু লোক কবর ঘুরে পুতুলটাকে
চৌরবাজার বা অ্যান্টিক শপে বেচে দিলেন। সেটা হাত বদল করে ওসিয়ের কাছে পৌঁছয়, আর যেখান থেকে শুরু হয় সব বিপত্তি। সজি নিজেও এই পুতুলটা সারা জীবন খুঁজে বেরিয়েছে, কিন্তু সেটা যে এইভাবে তার কাছে আসবে কখনোই ভাবেনি। সব ঘটনা জানার পর সুজি পুতুলটা তার কাছে রাখতে রাজি হয় না। অতঃপর কান্দা সিদ্ধান্ত নেয় নিগাটার আইল্যান্ডে আয়াকে তার মায়ের কবরে ফিরিয়ে দেওয়ার। তবে আয়ার ঘটনা জানার পর ওসিএ অভিযানে তার সাথে যাওয়ার জেদ করলে হিকোর সাথে তারা বেরিয়ে পড়ে নিগাটার উদ্দেশ্যে। তারা লম্বা রাস্তা ড্রাইভ করার সময় হিকো তাদের অকাল্ট রেঞ্জারের ভিডিও দেখিয়ে বলে, সবাই যেটা বলে যে কানাজিমা হন্টেড প্লেস, আদতে তেমন কিছু নয়, সবটাই হোক্স। কিন্তু কান্দা ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করে, অকাল্টা রেঞ্জারদের গ্রুপের 5 জন সেখানে গিয়েছিল, কিন্তু আইল্যান্ড থেকে ফেরার পথে তাদের 5 জন ছাড়াও ভিডিওতে আরেকজনকে দেখা যায়। তাহলে প্রশ্ন হলো, 5 জন যদি এক ফ্রেমে থাকে তাহলে ভিডিওটা কে করছিল? অবশেষে ওরা নিগাটাতে পৌঁছে হোটেল ভাড়া নেয়। সেই হোটেলের নিগাটার একটা পুরনো ম্যাপ পেলে কান্দা সেটাকে তার রিচুয়ালে কাজে লাগায়, এবং এর মাধ্যমে তারা তাইকোর কবরের নিয়ারেস্ট লোকেশন ট্র্যাক করতে পারে। কিন্তু এইটা করার সময় পুতুলটার ভিতরে থাকা আয়ার আত্মা ভয়ঙ্কর রূপে ওদের হন্ট করে, এবং অনেক চেষ্টা করার পর তাকে মন্ত্রপুত কাপড়ের দ্বারা বন্দি করতে সক্ষম হয়। তবে এই রিচুয়ালের মাঝে কান্দা পায়ে গুরুতর আহত হওয়ার ফলে পরের দিন ওকে ছাড়াই 2 জন আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হয়। কান্দা ওদের সুবিধার্থে একটা মেটাল ডিটেক্টর দেয় যা কবর খুঁড়তে কাজে আসবে। অবশেষে হিকো ঘড়িতে 2 ঘন্টা টাইমার সেট করে পাড়ি দিল কানাজিমা আইল্যান্ডে। তারা রিচুয়ালের জায়গা অনুযায়ী কবরের নিয়ারেস্ট লোকেশনে আসে, যার ল্যান্ডমার্ক ছিল ভগ্নপ্রায় টরি গেট। তারা অনেক খোঁজাখুঁজির পর মেটাল ডিটেক্টর ইউজ করে পেয়ে যায় টাইকোর কবর। সেটা ঢাকনা সরিয়ে দেখে সবাই যা বলতো একদম সত্যি। তাইকোর বডির সাথে পুতুলটা ছিল না, তবে হাতে আর মাত্র 30 মিনিট। তাই ওরা আর দেরি না করে পুতুলটা তাইকোর কাছে ফিরিয়ে ঢাকনা বন্ধ করতেই যাবে, তখনই মেয়ের একমাত্র ছবিটা ভিতরে পড়ে গেলে ওসিয়ে ওটা নিতে কবরে নামে। কিন্তু বেখেয়ালে ধূপের জ্বলন্ত অংশটা ভিতরে পড়ে পুতুলটাকে যে মন্ত্রপুত কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা পুড়ে গেলে আয়ার আত্মা তাকে কবরে চেপে ধরে। ওসিয়ে উঠে আসার চেষ্টা করলেও কোনো প্রকারেই তা সম্ভব হচ্ছিল না। তবে কোনো ক্রমে বেরিয়ে এসে ঢাকনা লাগানোর সময় চুল আটকে গেলে মেয়ের ছবির ফ্রেম ভেঙে সেটার কাছ দিয়ে চুলের বাকি অংশ কেটে নিজেকে মুক্ত করে। অবশেষে সকল বাধা বিপত্তির পর স্বামী স্ত্রী মেয়ের স্মৃতি ও আয়াকে তার মায়ের কাছে ফিরিয়ে শান্ত হয়ে বসে রইল। সেদিন বাড়ি ফিরতে নাওমি মাকে জড়িয়ে ধরে। তবে হিকো পাশের রুমে একটা শব্দ শুনে সেখানে প্রবেশ করলে ধীরে ধীরে নাওমি ওসিয়ের গলায় চাপ বাড়াতে থাকে। ওইদিকে হিকো দেখতে পায় ওয়াশিং মেশিনের ভিতরে মেয়ে চিৎকার করছে বাইরে আসার জন্য। ওসিয়ের সন্দেহ হলে আয়নায় দেখে বুঝতে পারে তাকে যে জড়িয়ে রয়েছে সেটা নাওমি নয়, বরং আয়া। তখনই হিকো মেশিনের ঢাকনা ভেঙে মেয়েকে বের করতে গেলে ওসিয়ে বুঝতে পারে আয়া তাদের ইলিউশনের মাধ্যমে ট্রিক করে কবরে আটকে রাখতে চাইছে, যাতে তারা আর বেঁচে ফিরতে না পারে। ওসিয়ে কিছুতেই হিকোর কোনোভাবে সম্বিত ফেরাতে পারছিল না, আর তখনই মেয়ের আত্মা তাদের সাহায্য করে এই ঝলনা থেকে বেরিয়ে আসতে। সে বুঝতে পেরেছিল আয়া কখনোই এভিল ছিল না, বরং প্রথম দিকে যখন ওসিয়ে তাকে বাড়িতে এনে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে, তখন সময়ের সাথে ওসিয়ে মধ্যে আয়া মায়ের মমতা খুঁজে পায়। সে তো নিজেদের পক্ষে একটা বাচ্চা, যে চেয়েছিল শুধুমাত্র একটু মায়ের ভালোবাসা। মেয়ে আয়ার হাত ধরে ওর সাথে নিয়ে গেলে হিকো ওসিয়েকে কবর থেকে বের করে আনতে সক্ষম হয় এবং তারা নিরাপদে আইল্যান্ড থেকে ফিরে আসে। এরপর সময়ের সাথে সবকিছু স্বাভাবিক হয়ে আসে এবং এই পরিবার ছোট নাওমিকে নিয়ে আবার সুন্দর সুস্থ জীবন শুরু করে। আজ অনেকদিন পর তারা নাওমিকে নিয়ে ঘুরতে বেরোবে, কিন্তু অন্যদিকে কান্দা ইয়াসুমোতোর ব্যাপারে এক চাঞ্চল্যকর খবর জানতে পেরেছে, তাই তোশিকিকে নিয়ে ওদের সাথে দেখা করতে আসে। তবে দুর্ভাগ্যবশত হিকোর বেরিয়ে যেতে কান্দা পৌঁছলে দেখে ওরা একটু আগে যে খাবারগুলো খাচ্ছিল সেগুলো সব পচে গেছে। এটা দেখে কান্দার বুক কেঁপে ওঠে। বেবি মনিটরে নাওমির ভিডিওটা তখন প্লে হচ্ছে। সেখানে নাওমিকে আয়া বলছে তার সাথে মা এক্সচেঞ্জ করতে, কিন্তু কেন? আর এইখানে রিভিল হয় একটা বড় টুইস্ট। আসলে তারা এতদিন আয়ার ব্যাপারে অর্ধেক সত্য জানতো, কারণ তাইকো ছোট থেকে আয়াকে কোনোদিনও পছন্দ করতো না এবং সে তার উপর অত্যাচার করত। ফলে আয়া তার মাকে একদমই পছন্দ করতো না।
এই জন্য সে ওসিয়ের ভালোবাসা পেয়ে হিংসার বশে নাওমিকে সরাতে চেয়েছিল ওদের জীবন থেকে। ফলে এখন ওদের সব থেকে বড় যে ভুলটা হয়েছে সেটা কবরে আয়াকে ফেরত দিয়ে আসা। এবং এরই সাথে দেখা যায় হিকো আর ওসিয়ে সেদিন থেকে এখনো ইলিউশনের মধ্যে রয়েছে এবং তারা আজ যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে সেটা নাওমি নয়, বরং আয়ার সেই পুতুল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।